প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর 11 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করব। আগে এসো আমরা জানি রাশিবিজ্ঞান কি। দেখো, রাশিবিজ্ঞান কি না, রাশিবিজ্ঞান হলো গণিতের একটি শাখা যেখানে তথ্য সংগ্রহ, তথ্যের সজ্জা, বিশ্লেষণ, ব্যাখ্যা ও উপস্থাপন করা হয়। কি তথ্য বা ডেটা, সেগুলো সংগ্রহ, তাদের সাজিয়ে গুছিয়ে সেগুলো বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আমরা সুন্দর করে পরিবেশন করি, সেটাই হচ্ছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান প্রয়োগ করে আমরা আমাদের বাস্তব জীবনের বহু সমস্যার সমাধান করে থাকি। দেখো, যেমন ধরো এই জনগণনা, আমাদের জনগণনার ক্ষেত্রে রাশিবিজ্ঞান ভীষণভাবে কাজে লাগে। এর পদ্ধতি, বহু যে বিভিন্ন পদ্ধতি আছে, সেইগুলো প্রয়োগ করেই আমরা কি আগামী ধরো 20 বছর বা 30 বছর পর আমাদের দেশের জনসংখ্যা কি হতে পারে সেটা আমরা হিসাব করি। এই এখন ধরো এই করোনা আবহ চলছে, এই করোনায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে হারে আক্রান্ত হচ্ছে, তাতে কিনা আগামী 10 দিন বা 20 দিন বা 1 মাস পর আক্রান্তের সংখ্যা কি হতে পারে সেগুলো কিন্তু আগের থেকে ভবিষ্যৎবাণী করে এই রাশিবিজ্ঞানের মাধ্যমেই। আবার ধরো তোমরা জানো যে রাশিবিজ্ঞান প্রয়োগ করেই যে আমাদের যে গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সেটা বলছে আজকের দিনের মতো চলতে থাকলে, যে গাড়ি ঘোড়া সব চলতে থাকলে বা শিল্প কারখানা যেভাবে বৃদ্ধি পাচ্ছে চলতে থাকলে কবে আমাদের তাপমাত্রা কি হতে পারে আজ থেকে 10 বছর পর বা 20 বছর পর, এবং আমাদের পরিবেশের ভারসাম্য কোন জায়গায় যেতে পারে, সেটাও কিন্তু এই রাশিবিজ্ঞান প্রয়োগ করেই আমরা করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে বাস্তব ক্ষেত্রে রাশিবিজ্ঞান কেউ জানি বা না জানি, আমরা কিন্তু এটাকে প্রয়োগ করে আসছি। আবার আরও ছোটোখাটো উদাহরণ দিলে, ধরো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে আমন্ত্রিত মানুষের সংখ্যা কত জানা থাকলে সেখানে তাদের জন্য কি পরিমাণ আয়োজন, কোন উপাদান, কোন খাদ্য সামগ্রী কি পরিমাণ আনা হবে, সেটাও কিন্তু আমাদের রাশিবিজ্ঞানের প্রয়োগ। আমরা কি আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান বাড়ির যারা রান্না করেন তাদের অভিজ্ঞতা থেকে কোন জিনিসটা কি পরিমাণ লাগবে সেটা কিন্তু তাদের রেকর্ড থেকে যায়। সেখান থেকেই তারা পরবর্তী অনুষ্ঠানে কি না ঠিক করেন যে কোন জিনিস কি লাগবে। তা যাই হোক, রাশিবিজ্ঞান একেবারে আমাদের একটা প্রয়োগমূলক, গণিতের প্রয়োগমূলক শাখা, ভীষণভাবে প্রয়োগ করা হয় এটা আমাদের বাস্তব জীবনে। এসো আমরা এইবার তোমাদের বই থেকে কিছু কিছু অংশ তুলে নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রথমেই আসি কাঁচা তথ্য বা র ডেটা কাকে বলে। র ডেটা, কাঁচা তথ্য হলো তুমি ধরো যে কোনো একটা বিষয় সম্বন্ধে তুমি যে ইচ্ছা মতো যেখানে যাচ্ছ সেখান থেকে তথ্য কিছু তুলে নিচ্ছ, কোনো সাজানো গোছানো নয়, সেই তথ্যগুলো জানলে সেটাই হচ্ছে কাঁচা তথ্য। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ধরো গ্রামের 50টি পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ। তাহলে তোমরা গেছো পরিবারে, মনে করো যাওয়া হয়েছে, বিভিন্ন পরিবারের কাছে জানা হয়েছে কি না, প্রথম পরিবার দেখাচ্ছে 145 টাকা, তারপরে একটা পরিবার 110 টাকা, তারপর 75 টাকা, তারপর আবার 190 টাকা, 100। এবার দেখো বিশৃঙ্খলভাবে তথ্যগুলো আছে। এই যে তথ্যগুলো শুধুমাত্র আমরা পেয়েছি, এই তথ্যগুলো কি বলা হবে, কোনো সাজানো গোছানো কিচ্ছু না, এলোমেলোভাবে আছে। অর্থাৎ এগুলো যে কোন পরিবারের কম বেশি যে সাজানো আছে তা নয়। তাহলে এই যে তথ্যগুলো আমরা পেয়েছি, প্রথমে সংগ্রহ করেছি, এই তথ্যগুলো হচ্ছে আমাদের কি না কাঁচা তথ্য বা র ডেটা বলা হয় এই তথ্যগুলোকে। এরপর এসো এবার আমরা এই তথ্য দিয়ে আমরা একটা পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করছি। পরিসংখ্যান বিভাজন তালিকা, এইবার এই তথ্যগুলো নিয়ে আমরা এবার বিচার বিশ্লেষণ শুরু করব। তাই সেখানে কি বলছে, এখানে একটা তালিকা তৈরি, টেবিল তৈরি করা হয়েছে কি না, দৈনিক খরচ, ট্যালি মার্ক আর পরিসংখ্যা। ট্যালি মার্ক দিয়ে আমরা কি করি, বড় বড় হিসেবের ক্ষেত্রে এই দাগ দিয়ে দিয়ে আমরা হিসেব করি। কীভাবে দেখো, ধরো প্রথম হচ্ছে এই সাজাতে গেলে, আমাদের বিভাজন তালিকা তৈরি করতে গেলে আমাদের কি করতে হয় না, তথ্যগুলোকে প্রথমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হয়। তা যাই হোক, এখানে আমরা সেই রকমই ছোট থেকে বড় সাজিয়ে আমরা কাজ করব। প্রথমে ধরো কি না, একেবারে দৈনিক খরচ সব থেকে কম কত, 75 টাকা। এখানে দেখতে পাচ্ছ 75 টাকা, সেই 75 টাকা লেখা হয়েছে। আমরা এবার খুঁজে খুঁজে বার করব
তাহলে 75 আমরা দেখি এখানে, এই যে 75, এই একটা 75, তার জন্য কি হলো, এখানে একটা ট্যালি মার্ক দেওয়া হলো। আমি পাশে আবার একবার করে দেখাচ্ছি। তারপর দেখো 75 আর কোথায় আছে, এখানে এই লাইনেও নেই, এই কলামেও নেই। এরপর এই আর একটা 75 পেলাম, তার জন্য আর একটা দাগ দেওয়া হচ্ছে। তারপর আবার দেখি 75 কোথায় আছে, এখানে আর একটা আছে 75, তাহলে তিনটে হলো, তিনটে দাগ। তারপর আর দেখি কোথায় 75 আছে, আর শেষে এই আছে 75, তাহলে এটা আর একটা দাগ দেওয়া হলো। তাহলে দেখা হলো কটা দাগ হয়েছে, চারটে। তার জন্য এই যে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, অর্থাৎ 75 4বার আছে। অর্থাৎ দৈনিক খরচ 75 টাকা করে কটা পরিবারের, না 4টি পরিবারের। এরপর দেখো আরেকটি অন্য উদাহরণ দেখার জন্য 125, আমি এখানে 125কে দেখাচ্ছি। 125 দেখি কত জায়গায় আছে, 125, 125 এইখানে একটি, তার জন্যে একটা দাগ দেওয়া হলো, একটা মার্ক। তারপর 125 এই কলামে নেই, এই স্তম্ভেও নেই। এরপর আমরা দেখি এইখানে 125 আছে, এই 125, তাহলে কটা হলো, দুটো দাগ দিলাম। তারপর 125 দেখি আর কোথায় আছে, এখানে আছে আরেকটি 125, তিনটে। তারপর এই আরেকটি 125, চারটে। আর আছে কি দেখি, এইখানে একটা। এইবার দেখো, লক্ষ্য করো, এই 125 কটা হলো, 5টা। যেই 5 নম্বর হবে সঙ্গে সঙ্গে আমরা এই 4টের পর এটা কেটে দেবো, মানে একটা দল তৈরি হলো। কটা, 5টা করে বান্ডিল বা দল তৈরি করা হয়। এরপর দেখো, তারপর 125 দেখি আর কটা আছে, এইখানে এই আর একটা দাগ কাটলাম। তারপর 125 আরও একটা এখানে আছে, 125 টাকা খরচ, এই হলো। দেখি আর নেই। তাহলে আমরা এখানে সহজেই গুনতে পারবো, একটা বান্ডিল বা একটা দল মানে 5, আর 2 7, ওই জন্য পরিসংখ্যা হচ্ছে 7। এইভাবে আমরা ট্যালি মার্ক দিয়ে আমরা হিসেব করে থাকি। তো যাই হোক, এইবার দেখো, এই যে আমরা দৈনিক খরচটাকে এখানে দেখো আমরা কি করেছি না, এক্স, ব্র্যাকেটে এক্স লিখেছি। এই এক্সটাকে কি বলা হবে, দৈনিক খরচটা আমাদের এখানে কি পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে। কোনো পরিবারের 75 টাকা, এই 4টে পরিবারের 75 টাকা করে খরচ, আবার 3টে পরিবারের 90 টাকা করে দৈনিক খরচ। তাহলে এই যে খরচের পরিমাণটা সব পরিবারের কিন্তু সমান নয়, বিভিন্ন পরিবারের বিভিন্ন পরিবর্তনশীল। তাই জন্য এই এক্সকে বলা হবে কি না, চলো বা ভেরিয়েবল। এই যে অর্থাৎ কি বলছে, সংখ্যাগত লক্ষণকে বলা হয় ভেরিয়েবল। অর্থাৎ আমরা এই খরচের পরিমাণটা সংখ্যায় প্রকাশ করেছি। সেই খরচের কটি পরিবার রেট দৈনিক খরচ 75 টাকা, না 4টি পরিবার। তাহলে এই পরিবার সংখ্যাকে আমরা সংখ্যায় প্রকাশ করেছি এবং সেটা পরিবর্তনশীল। তাই জন্য এটিকে আমরা একটা চল দিয়ে প্রকাশ করছি যার মান পরিবর্তনশীল। তাহলে এটাকেই বলা হবে ভেরিয়েবল বা চলো। এই চলো দু ধরনের হয়, একটা কি বিচ্ছিন্ন বা ডিসক্রিট, ও অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। বিচ্ছিন্ন বা ডিসক্রিট চলো কাকে বলা হবে, আর অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ভেরিয়েবল কাকে বলা হয়। বিচ্ছিন্ন বলতে কি বোঝায়, যে চলগুলো ধরো মানগুলো এমন হয় যে দুটি সংখ্যার মধ্যে অন্য কোনো সংখ্যা মান নিতে পারে না, তাকে বলা হয় বিচ্ছিন্ন। একটু উদাহরণ দিলে বোঝা যাবে। এখানে যেমন বলেছে যে ধরো কি না, দেশে নদীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি হচ্ছে বিচ্ছিন্ন চলো। যেমন আরও বলতে পারি যে ধরো তোমাদের বিদ্যালয়ে প্রত্যেক দিন, এক সপ্তাহ 6 দিনের বিভিন্ন দিনের উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হিসেব করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে ধরো কোনো একদিন তোমাদের ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা মনে করো 45, তারপরের দিন দেখা যাচ্ছে কি না মনে করো 51, তারপরে আর একদিন মনে করো 47। তাহলে এইবার আমরা কখনোই বলি না যে 45.5 জন উপস্থিত হয়েছে, আমরা বলি কি 45.5 জন, বা আজকে 58.63 জন, বলি কি, এটা আমরা বলতে পারি না। তাহলে যে চলের মান সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যবর্তী সমস্ত মান নিতে পারে না, তাকে বলা হয়
তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না বিচ্ছিন্ন চলতে সবসময়ের জন্য কি না কোনো পূর্ণ সংখ্যায় মানগুলো নেয়। এবার আসি অবিচ্ছিন্ন চল। অবিচ্ছিন্ন চল কোনগুলো বলা হবে? ধরো যেমন এখানে বলেছে ছাত্রের ওজন, উচ্চতা ইত্যাদি হচ্ছে অবিচ্ছিন্ন চল। কেন বলা হয়? না, ওজন, কোনো ছাত্রের ওজন বা উচ্চতা আমরা বলতে পারি কারোর উচ্চতা হয়তো 5.3 ফুট, আমরা এরকম বলি। আবার কারোর হয়তো 6 ফুট, কারোর 4.3 ফুট, এরকম মান আমরা বলতে পারি। ওজন, ওজন ধরো কারোর হয়তো দেখা যাচ্ছে কারোর ওজন ধরো 36 কিলো, কারোর ওজন মনে করো আমরা বলি 40 কিলো। আবার এটাও তো হতে পারে কারোর ওজন কিনা 40.7 কিলো, বা আমরা বলতে পারি 50.25 কিলো। এই যে আমরা যে কোনো মানকে আমরা নিতে পারি, দুটো সংখ্যার দশমিক সংখ্যাও নিতে পারে। তাহলে এই ধরনের চলকে বলা হয় কিনা অবিচ্ছিন্ন চল। তাহলে চলো দুই প্রকার, শুধু মনে রেখে দেবে, চলো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। এরপরে আমরা আসি, দেখো কোনো প্রসার, কোনো গৃহীত তথ্যের বা প্রদত্ত রাশি তথ্যের প্রসার বলতে আমরা কি বুঝি? তাহলে আগের তোমরা যে ছকটা তোমাদের দেখানো হয়েছিল সেখানে আমরা কি দেখতে পেয়েছি না, সর্বোচ্চ মান কত ছিল? 275, আর সর্বনিম্ন মান কত? শুধু 75। তাহলে এইবার এই সর্বোচ্চ যে তথ্যগুলো দেওয়া হয়েছে তাদের কি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য, তাহলে এখানে দেখো 275 বিযুক্ত কিনা 75, 275 মাইনাস 75 সমান 200। 200 হচ্ছে কি না আমাদের যে তথ্যগুলো দেওয়া হয়েছে তার প্রসার। তাহলে যে তথ্যগুলো কোনো রাশি তথ্যের মধ্যে চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর হলো কি প্রসার। এইটুকু শুধু মনে রেখে দেবে। তো যাই হোক, এবার আমরা আসছি যে আমাদের রাশিগুলোকে যখন আমরা অনেক রাশি নিয়ে কাজ করি, প্রচুর মান নিয়ে কাজ করি, তখন আমাদের এই যে প্রত্যেকটা মান, এই 75, যেমন এখানে দেখেছো 75 কবার আছে, এই 90 কতবার আছে, 110, এরকম যদি আমার বিভিন্ন মান যদি আমার এখনই 1000 থাকে, তাহলে 1000টা এইভাবে আমাদের হিসেব করাটা খুব জটিল হয়ে যাবে। তার জন্য আমরা কি করি না, সেই প্রদত্ত তথ্যকে কয়েকটা শ্রেণী বা ক্লাসে আমরা ভাগ করি। শ্রেণী বা ক্লাস কীরকম? যেমন এখানে তোমাদের ওই প্রদত্ত তথ্যগুলোর উপরেই আমরা কতগুলো শ্রেণী বা ক্লাস বিভাজন করে আমরা দেখাচ্ছি। দেখো বলছে যদি তো প্রাপ্ত তথ্যকে 6টি, এখানে 6টি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। 6টি শ্রেণীতে ভাগ করি, তবে শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণীর দৈর্ঘ্য বলতে কি বোঝায়? আমরা যে শ্রেণীর যে মানগুলো নেব সে তার সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের পার্থক্যকেই ওই শ্রেণীর দৈর্ঘ্য বলে। সেই দৈর্ঘ্য সম্বন্ধে আসছি পরে। তো যাই হোক, আমাদের এখানে 6টি শ্রেণী করতে গেলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত হবে সেটা কি করে বার করব? আমরা দেখেছি শ্রেণীর প্রসার, আমার যে তথ্যের প্রসার হচ্ছে কত? 200। আর আমরা বলছি 6টি শ্রেণী, ওই জন্য 6 দিয়ে ভাগ করো। 6 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাবো কি 33.33 এরকম হবে, 33 হবে। তা যাই হোক, তা এবার মোটামুটি এটাকে আমরা এর কাছাকাছি একটা মান, এর থেকে একটু বেশি মান অর্থাৎ 35কে ধরে নেওয়া হচ্ছে। আমরা একটা শ্রেণী তৈরি করব, তার দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্যটা 35 ধরে নিচ্ছি। যেমন আরও উদাহরণ দিলে হয়, যেমন তোমাদের খেলার সময় আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করি ছাত্রছাত্রীদের, কীরকম না 10 থেকে 12 বছরের জন্য একটা গ্রুপ বা ক্লাস, তারপর 12 থেকে 14 বছর, 14 থেকে 16 বছর, এইরকমভাবে আমরা তোমাদের গ্রুপ বিভাজন করি বা শ্রেণী বিভাজন করা হয় তোমাদের স্কুলে বিভিন্ন খেলার প্রতিযোগিতায়। তাহলে সেই রকমভাবে তাতে কি হয় না, একই একটা শ্রেণীর মধ্যে আমরা বহু ছাত্রছাত্রীকে রাখতে পারি। সেখানে কখনোই এইভাবে ভাগ করা হয় না যে 12 বছরের কতজন আছে, 12 বছর 1 মাসের কতজন আছে, এইভাবে তো আমরা পারবো না ভাগ করতে। তাই জন্য কি হয় না, একটা শ্রেণীর মধ্যে বিভক্ত করা হয়, ছাত্রছাত্রীদের ভাগ করা হয়। সেরকমই দেখো এখানে দৈনিক খরচটাকে আরও সুন্দর করে পরিবেশন করার জন্য আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করছি। কটা শ্রেণীতে? 6টি শ্রেণীতে ভাগ করছি। প্রথম শ্রেণী কি করা হয়েছে দেখো, 35 যেহেতু তাদের শ্রেণী দৈর্ঘ্য, তাই জন্য এখানে প্রথম শ্রেণী হচ্ছে 70 থেকে 105। 35 তফাৎ, 70 সাথে 35 যোগ করলে হয় 105। এইবার আমরা দেখো
তাহলে 70 থেকে 105 এটি একটি শ্রেণী। আবার তারপর 105 থেকে 140, দেখো এদেরও দৈর্ঘ্য হচ্ছে 35। এই 35 দৈর্ঘ্যে আমরা 6টি এখানে শ্রেণী তৈরি করেছি। আমি এখানে কিভাবে শ্রেণীর পরিসংখ্যা এবং ট্যালি মার্ক দেওয়া হচ্ছে তার আমি একটা উদাহরণ হিসেবে 105 থেকে 140 এই শ্রেণীটা কিভাবে তার ট্যালি মার্ক এবং পরিসংখ্যা নির্ণয় করা হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো 105 থেকে 140, 105 থেকে 140-এর মধ্যে যা যা আছে, তাহলে 105 এবং 105 সহ, তাহলে 105 আছে কি দেখি এখানে। দেখো 105 থেকে 140-এর মধ্যে, তাহলে 140-এর মধ্যে 105 থেকে দেখো 110, এখানে দেখতে পাচ্ছি 110, এই জন্যে একটা দাগ। তাহলে এখানে আমি পাশেই দাগ দিয়ে দেখাচ্ছি, এইটা ধরি একটা হলো। তারপর দেখো 105 থেকে 140-এর মধ্যে 125, এটাও হবে। 105 থেকে 140-এর মধ্যে দুটো হলো। তারপর 105 থেকে 140-এর মধ্যে দেখো 110, আবার এটাও আসছে, আরও একটা হলো। 110-এর পর এখানে হচ্ছে, এখানে নেই 175, 150, 125, আবার 125, চারটে। তারপর 125-এর পর 110 ও 105 থেকে 140-এর মধ্যে 110। এইবার দেখো যেই 5 নম্বর আসছে সেই আমরা এটার মাঝখানে কেটে দিচ্ছি, ঠিক এটা যেটা করা হয়েছে। তারপর দেখো 110, 125, আবার 125, আবার একটা দাগ, তারপর 110, এটা আর একটা। এইভাবেই কিন্তু আমাদের এই ট্যালি মার্ক দিয়ে এটা আমরা কাউন্ট করেছি। এইখানে মনে রেখে দেবে এই 140 কিন্তু যদি থাকে এর মধ্যে, তাহলে 140 কিন্তু এই শ্রেণীর মধ্যে কাউন্ট হবে না, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক একই দেখো এই 175, যেমন এই শ্রেণীটার কথা ভাববে, 140 থেকে 175, তার মানে কি 140 অথবা 140-এর বেশি কিন্তু 175-এর কম মানগুলো কিন্তু এই শ্রেণীভুক্ত হবে। যেমন এই 140 থেকে 175-এর মধ্যে এই 175 কিন্তু কাউন্ট হবে না। দেখো 175 এখানে আছে, এই আছে একটা, এই 175গুলো কোন শ্রেণীতে হবে, ঠিক পরের শ্রেণীতে যাবে। তো যাই হোক, তাহলে এইভাবে কিন্তু আমাদের পরিসংখ্যান বিভাজন তালিকা, আমাদের শ্রেণী বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে এইটা কিন্তু বারবার আবারও রিপিট করছি, সেটা হচ্ছে কিভাবে আমরা এই শ্রেণীর মানগুলো নির্ধারণ করব, এই শ্রেণীর মধ্যে কোনগুলো পরিসংখ্যার মধ্যে কারা আসবে সেটা হিসেব করব না। এই নিম্ন শ্রেণীর সীমা বলা হয়, যেটা আমরা পরে আসছি আবার এই সীমা সম্বন্ধে। এই যে শ্রেণীর সীমা দুটো আছে 140 থেকে 175, এখানে 140 থেকে 175-এর মধ্যেই থাকবে, কিন্তু 175, এই 175 কিন্তু 140 থেকে 175 এই শ্রেণীর মধ্যে পড়বে না। 210 যদি থাকে মান, কোনো মান যদি 210 থাকে, তাহলে সেটিও কিন্তু 175 থেকে 210-এর মধ্যে থাকবে না, সেটা কোন শ্রেণীতে চলে যাবে, 210 থেকে 245-এর মধ্যে। যদি 245 থেকে থাকে তাহলে কি হবে, 245 কিন্তু এই শ্রেণীতে আসবে না, সেটাও চলে আসবে এই 245 থেকে 280 এই শ্রেণীর মধ্যে চলে আসবে। তো যাই হোক, তাহলে এইভাবে দেখো আমরা একটা শ্রেণী বিভাজন করা হয়েছে। এরপর দেখো যে আমরা একটা শ্রেণী বিভাজন করার পর যে প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলতে কি বোঝায়, বা ক্লাস ইন্টারভ্যাল বলতে কি বোঝানো হয়। শ্রেণীর ক্লাস ইন্টারভ্যাল বলতে কি বোঝায় না, বলছে বিস্তৃত প্রসার আছে এরকম চলের মানগুলো কতগুলো শ্রেণী বিভাগে ভাগ করা যায়, এরকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। এই প্রত্যেকটি শ্রেণীকে এই একটা শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভ্যাল। এই 210 থেকে 245 এটা একটা ক্লাস ইন্টারভ্যাল। এইভাবে আমরা 6টা ক্লাস ইন্টারভ্যাল প্রত্যেকটি শ্রেণী অন্তর তৈরি করেছি। আর এক্ষেত্রে প্রসার কত হচ্ছে দেখো, একেবারে প্রথম যে শ্রেণীটা, সেই শ্রেণীর যে সবথেকে কম মান 70, আর এখানে যে শেষ শ্রেণীটা 280, এদের যে পার্থক্য, অর্থাৎ 280 বিযুক্ত 70, এটাই হচ্ছে কিনা প্রসার। এক্ষেত্রে প্রসার দেখো, আমাদের যে তথ্যের প্রসার ছিল 200, তার থেকে 210 হয়েছে। ঠিক আছে, তাহলে
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে শ্রেণী 70 থেকে 105, এই শ্রেণীর মধ্যে কতগুলো মান আছে? 70 থেকে, অর্থাৎ এটা কি বলতে যাচ্ছে, 70 থেকে 105 টাকা খরচ করে কোনো পরিবার দৈনিক, সেই রকম পরিবার সংখ্যা কটি? 7টি। এইটাকে কি বলা হয় না, এই 7, এই 13, 11 যেগুলো পেয়েছি একে বলা হয় শ্রেণী পরিসংখ্যা বা ক্লাস ফ্রিকোয়েন্সি। একটা শ্রেণীর মধ্যে কতগুলো মান আছে তার যে পরিসংখ্যা, সেই সংখ্যাকেই বলা হয় কি না শ্রেণী পরিসংখ্যা বা ক্লাস ফ্রিকোয়েন্সি। এরপর আমরা আসছি শ্রেণী, বলছে এই শ্রেণী অন্তরের সংখ্যা, অর্থাৎ শ্রেণী সংখ্যা বা ক্লাস ইন্টারভ্যাল আমরা যেগুলো বলছি সেটা কটি নেব, তার একটা মোটামুটি একটা নিয়ম আছে। সেটা হচ্ছে শ্রেণী অন্তরের সংখ্যা হচ্ছে 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত না। অর্থাৎ কোনো একটা পরিসংখ্যান বিভাজন তালিকা যখন আমরা তৈরি করব বা শ্রেণী বিভাজন তালিকা আমরা তৈরি করব, সেখানে ওই শ্রেণীর সংখ্যা আমরা কি না সর্বনিম্ন 5 এবং সর্বাধিক 30টা, তার বেশি না। এর কম বা বেশি দুটো হলেই আমাদের ত্রুটি আসবে এবং 30-এর বেশি হলে শ্রেণী আমাদের নিয়ন্ত্রণ করাও, সেই হিসাব করাও অনেক জটিল হয়ে যাবে। তোমাদের বইয়ে যে সমস্ত সমস্যা আছে তা দেখবে 5 থেকে 6-এর মধ্যেই আছে। তো যাই হোক, এইবার আমরা আসছি এই শ্রেণী সীমা সম্বন্ধে বা ক্লাস লিমিট, সেই সম্বন্ধে নিম্নসীমা, এর আগেই কথাগুলো উল্লেখ করেছি, নিম্নসীমা ঊর্ধ্বসীমা, সেইগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। তো কোনো শ্রেণীর চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণীসীমা বলে। প্রান্তস্থ মানদ্বয়, যেমন দেখো, ধরো একটা শ্রেণী তোমাদের প্রথমেই এখানে আছে, যেমন ধরো 70 থেকে 105, 70 থেকে 105 এই শ্রেণীটার কথা ভাবো। প্রথমেই আছে তোমাদের যে বইয়ে 70 থেকে 105 এই শ্রেণীটার কথা ভাবো। সেখানে কি না নিম্ন শ্রেণীসীমা কি 70 থেকে 105, এটাই হচ্ছে ক্লাস লিমিট বা শ্রেণী সীমা। এইবার এই নির্দিষ্ট শ্রেণী সীমাদ্বয়ের ক্ষুদ্রতম মানটিকে নিম্নসীমা বলা হয়। ক্ষুদ্রতম মান কোনটি? এই শ্রেণীটার ক্ষেত্রে কত? শ্রেণীর নিম্নসীমা কত? 70। আর বৃহত্তর মানটিকে বলা হয় ঊর্ধ্বসীমা, 105। তাহলে লোয়ার ক্লাস লিমিট বা নিম্নসীমা হচ্ছে 70 আর আপার ক্লাস লিমিট বা ঊর্ধ্বসীমা হচ্ছে 105। ঠিক একইভাবে তোমাদের এই যে শ্রেণীগুলো আছে, তোমরা দেখো এখানে যে আমরা শ্রেণীগুলো তৈরি করেছিলাম, সেখানে কি না 105 থেকে 140, তাহলে এর ক্ষেত্রে নিম্নসীমা কত হচ্ছে? 105, ঊর্ধ্বসীমা কত হচ্ছে? 140। এই শ্রেণীটার কথা ভাবো, এর নিম্নসীমা কত? 210, এই 210 হচ্ছে নিম্নসীমা, আর ঊর্ধ্বসীমা কত? 245। এই হচ্ছে নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা সম্বন্ধে বুঝলে। এরপর এখানে একটি কথা দেখো, বলছে শ্রেণীসীমা নির্ধারণের সময়ে অবিন্যাসিত চলের সর্বনিম্ন মান থেকেই যে শুরু করতে হবে এবং সর্বোচ্চ মানে গিয়ে শেষ করতে হবে, এমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই। সকল শ্রেণীর প্রসার একই মানের বা শ্রেণীর প্রসার বা দৈর্ঘ্য একই মানের রাখার জন্য প্রয়োজন বোধে চলের সর্বনিম্ন মান অপেক্ষা কম এবং যে কোনো উপযোগী সংখ্যাকে প্রথম শ্রেণীর নিম্নসীমা ধরা যেতে পারে। ঠিক একইভাবে সর্বোচ্চ মানের থেকে বেশি মানকে আমরা ওইভাবে আমরা বেশি মানেও চলে যেতে পারি, মানে সর্বোচ্চ মানটা। যেমন ধরো এখানে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম, সেখানে সর্বনিম্ন মান কত পেয়েছিলাম? 75। আর সর্বোচ্চ মান আমরা কত পেয়েছিলাম? 275। সর্বোচ্চ মান 275। কিন্তু দেখো এখানে আমরা যে শ্রেণী, আমাদের প্রত্যেকটা যেহেতু সমদৈর্ঘ্য শ্রেণী তৈরি করেছি, দৈর্ঘ্য কত ছিল? 35। 105 মাইনাস 70, দেখো 35, 140 মাইনাস 105 সমান 35, সব করে শ্রেণী দৈর্ঘ্য সমান 35 করে। তাহলে সেই জন্য বলছি কি, সবসময় যে এই 75 থেকেই শুরু করতে হবে তার কোনো অর্থ নেই, তার কোনো মানে নেই যে আমাকে 75 থেকে শুরু করতে হবে। দেখো তার জন্য কি হয়েছে, সমদৈর্ঘ্য করার জন্য আমরা তার থেকে কম মান, 75 থেকেও কম মান আমাদের সুবিধা মতো এই 70 দিয়ে শুরু করেছি। আবার দেখো শেষ শ্রেণীটায় আমার 275ই শেষ হয়নি, শেষ হয়েছে কোথায়? 280। এটা আমাদের সুবিধার জন্য এইভাবেই আমাদের শ্রেণী বিভাজন করতে হয়। আচ্ছা, এরপর দেখো এই যে কথাটা এখানে বলা হয়েছে যে আমরা 175কে 140 থেকে, এই সেই কথাটি আচ্ছা যাই হোক। এরপরে আমরা আসছি শ্রেণী সীমা কিভাবে প্রকাশ করা হয়। তার দুটো নিয়ম আছে। যে শ্রেণী সীমা যে প্রকাশ করা হয় তার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে শ্রেণী
হ্যাঁ, এবার আসি আমরা কিনা শ্রেণী সীমা। এই যে শ্রেণী সীমা কিভাবে প্রকাশ করছি তার দুটো নিয়ম আছে। একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড, শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড, আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি বা ইনক্লুসিভ মেথড। তার শ্রেণী বহির্ভূত পদ্ধতিটি কি? শ্রেণী বহির্ভূত পদ্ধতি, ধরো তোমাদের যে শ্রেণী বিভাজনটা দেখানো হয়েছে সেখানে আমরা কি করেছিলাম, একটা হচ্ছে 70 থেকে 105, তারপর দেখো 105 থেকে 140, তারপরে 140 থেকে 175, এইভাবে আমরা ভাগ করেছি। কীরকম একটু লক্ষ্য করলেই তোমরা দেখবে যে প্রথম শ্রেণী, এই শ্রেণীর যে ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর ঠিক নিম্ন সীমা। এই যে 105 এর হচ্ছে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা, তারপরের শ্রেণীর 105 হচ্ছে নিম্ন সীমা, তারপর এই শ্রেণীটা আবার দেখে 140 হচ্ছে এর ঊর্ধ্বসীমা, পরবর্তী শ্রেণীর 140 হচ্ছে নিম্ন সীমা। তাহলে এইভাবে যে শ্রেণী বিভাজন সেটাকেই বলা হয় কি, বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি কেন বলা হচ্ছে দেখো, এই 105, ধরো কোনো একটা মান 105কে কিন্তু আমরা এই শ্রেণীর মধ্যে ফেলি না। কোথায় ফেলি না? এই 105 থেকে 140-এর মধ্যে। আবার এই 140কে আমরা 105 থেকে 140-এর মধ্যে রাখি না, আমরা কোন শ্রেণীতে রাখি? 140 থেকে 175-এর মধ্যে। একই রকমভাবে 175কে আমরা 140 থেকে 175-এর মধ্যে কাউন্ট বা আমরা গণনা করব না, একে আমরা 175 থেকে 210-এর মধ্যে রাখবো। তাহলে এই পদ্ধতিতে শ্রেণী বিভাজনকেই বলা হয় কি না, শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তাহলে এখানে বহির্ভূত পদ্ধতি এই জন্যই বলা হয় না, এই যে সীমা, ঊর্ধ্বসীমার মানটা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, ওই শ্রেণীর বাইরে চলে যাচ্ছে, পরবর্তী শ্রেণীতে চলে যাচ্ছে। আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত বা ইনক্লুসিভ মেথড কি বলছে, এই পদ্ধতিতে, এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। যেমন ধরো এরকম বলা হলো 60 থেকে 69 একটা শ্রেণী, তারপর দেখো ঠিক তারপরে সংখ্যা 70 থেকে 79, 80 থেকে 89, এরকম শ্রেণী। তাহলে এইখানে কি হচ্ছে না, এই ধরনের বিভাজনের ক্ষেত্রে 60 থেকে 69, তাহলে 60ও এই শ্রেণীর মধ্যে অবস্থিত, আবার 69ও কিন্তু এই শ্রেণীর মধ্যেই আমরা ধরে নেব, 69ও এই শ্রেণীতেই অবস্থিত। তারপরে দেখো 70 থেকে 79, তাহলে 70ও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, আবার 79ও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই পদ্ধতিতে আমরা কি দেখতে পাচ্ছি, এই 69 থেকে 70, 69 থেকে এই 70-এর মাঝে একটা বিরাট গ্যাপ থেকে গেছে। আমরা যে কোনো হিসেব রেখে দেবো, বয়সের হিসেব তুমি বলো, কারোর আমি বললাম যে 10 থেকে 12 বছর আর একটা গ্রুপ, আর 13 বছর থেকে 14 বছরের একটা, ধরো 10 থেকে 12 বছরের একটা গ্রুপ করা হলো, আর 13 থেকে 15 বছরের একটা গ্রুপ করা হলো। এইবার তাহলে আমার 10 বছর যার বয়স সেও এই গ্রুপে এলো, 11 বছর যার বয়স সেও এই গ্রুপে এলো, 12 বছর যার বয়স সেও এলো, কিন্তু 12 বছর 2 মাস যার বয়স সে কোথায় যাবে? না যেতে পারবে 13 বছরে, না থাকতে পারবে 12 বছরের মধ্যে। তাহলে এই যে মাঝখানে একটা গ্যাপ থেকে গেছে, সেই গ্যাপটা পূরণ করার জন্য কিছু পদ্ধতি আমাদের আছে। তাহলে এই ধরনের হিসেবের ক্ষেত্রে শ্রেণী বিভাজন যখন করব, এইভাবে বিভাজন করলে মাঝে একটা গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটা আমাদের পূরণ করতে হয়, ওই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হয়। যে পূরণ করার জন্য ওই কি বলা হয় না, একটা শ্রেণীর সীমানা অর্থাৎ ক্লাস বাউন্ডারিতে দেখো পূরণ করার জন্য সীমাদায়ের মধ্যে শ্রেণীকে প্রসারিত করতে হয়। দুটো শ্রেণীকে একেও একটু বাড়াতে হবে, আবার একেও একটু কমিয়ে নিয়ে আসতে হবে। এই দুটোকে একেও একটু বাড়াতে হবে, আবার একেও কমাতে হবে, দিয়ে আমার একটা বাউন্ডারি, ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানা তৈরি করতে হবে। সেটা কিভাবে আমরা তৈরি করব দেখো। তাহলে আমরা এখানে কি এইভাবে যে শ্রেণী সীমানা দিয়ে আমরা যে শ্রেণী তৈরি করব সেটা একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই। এখানে ধরো এই শ্রেণীটা দেখা যাচ্ছে কি না 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, সবারই কিন্তু শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে 9। এখানে শ্রেণী দৈর্ঘ্য, এই শ্রেণীটার দৈর্ঘ্য হচ্ছে 9, এরও 9, এরও 9। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই 69 আর এই 70-এর মধ্যে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমাদের পূরণ করতে হবে। পূরণ করব কি করে না, এদের মধ্যে এর যে ঊর্ধ্বসীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, এদের পার্থক্য কত না 70 - 69 সমান কত? 1।
তাহলে 70 মাইনাস 69 সমান হচ্ছে কত? 1। এবার এই 1কে, এই যে 1 এলো, এই 1কে আমরা 2 দিয়ে ভাগ করবো। সবসময় 2 দিয়েই ভাগ করতে হবে। যে শ্রেণী দৈর্ঘ্য পাচ্ছি তাকে 2 দিয়ে ভাগ করো। 1 মাইনাস 2, ওই শ্রেণীর যে প্রসার পেলাম তাকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 0.5। দেখো এখানে সেটাই করা হয়েছে, 70 মাইনাস 69 বাই 2 সমান 0.5। এইবার কি করব? এই যে শ্রেণীগুলো যেটা দেওয়া আছে শ্রেণী বিভাজন তালিকায়, সেখানে শ্রেণীগুলো কি পদ্ধতিতে আছে? না শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। এটাকে শ্রেণী সীমানা দিয়ে শ্রেণী আমার বহির্ভূত পদ্ধতিতে আনতে হবে। তাহলে সেটা করতে গেলে কি করব? এই যে 70 মাইনাস 69 বাই 2 সমান 0.5, এই 0.5 নিম্ন শ্রেণী সীমা থেকে 0.5 বিয়োগ এবং ঊর্ধ্ব শ্রেণী সীমার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? প্রথমটা তাহলে কি হয়ে যাবে? এই শ্রেণী বিভাজনটা 60 থেকে 69 ছিল, তাহলে এটা হয়ে যাবে তোমার 0.5 বাদ দিলে কত হবে? 59, অর্থাৎ 59.5 থেকে 69.5। ঠিক তারপর একটা দেখো, 70 থেকে 0.5 বাদ দিলে কত হয়ে যাবে? 69.5, 69.5 থেকে 79.5। ঠিক এইভাবে 79.5 থেকে 89.5, এইভাবে আমার শ্রেণী সীমানা দিয়ে আমরা এই শ্রেণী বিভাজন তালিকাটা প্রকাশ করব। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখো কি না, আমাদের এই বিভাজনটা কি হচ্ছে? না শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে হয়েছে। দেখো ঠিক এর ঊর্ধ্বসীমা, একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা আর পরবর্তী শ্রেণীর ঠিক নিম্ন সীমা, তাহলে এটাকে শ্রেণী সীমানা দিয়ে প্রকাশ করা হলো। তাহলে কোনো শ্রেণী বিভাজন তালিকায় যদি আমাদের কি থাকে না, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি এইভাবে থাকে, তাহলে তারপর শ্রেণী দৈর্ঘ্য বার করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? না আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে আসব, অর্থাৎ শ্রেণীর সীমানা নির্ণয় করব, তারপর শ্রেণী দৈর্ঘ্য বার করব। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এখানে আমরা কি দৈর্ঘ্য কত পেয়েছিলাম? শ্রেণীর প্রসার না 69 মাইনাস 60 সমান কত ছিল? না 9। কিন্তু এক্ষেত্রে দেখো 69 মাইনাস 59 মাইনাস 5 করলে কি হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বেড়ে যাচ্ছে। এইটাই কিন্তু শ্রেণী দৈর্ঘ্য কত বার করতে বললে আমাদের শ্রেণীর সীমানা বার করে নিয়ে তারপর শ্রেণী দৈর্ঘ্য বার করতে হবে। এরপর আসছি আমরা কি না মধ্যমান। শ্রেণীর মধ্যমান বা শ্রেণী মধ্যক কাকে বলে? কোনো শ্রেণী মধ্যমান বলতে কি বোঝায়? না ওই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2। এই যে এই সূত্র তোমাদের আছে শ্রেণী মধ্যমান বার করার সূত্র, ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2, অথবা যদি সীমানা দিয়ে প্রকাশ থাকে অর্থাৎ শ্রেণী বহির্ভূত পদ্ধতি যদি থাকে তখন ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের উত্তরটা একই আসবে। যেমন ধরো আমরা যদি এরকম বলি, একটা শ্রেণীর পাশে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এরকম আছে মনে করো 10 থেকে 14, তারপর 15 থেকে মনে করো 19, এরকম শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা আগে এক্ষেত্রে আমাদের কি শ্রেণী মধ্য কত হবে? শ্রেণীর মধ্যমা 10 যুক্ত 14 বাই 2 সমান কত হচ্ছে? 24 বাই 2 সমান 12। এইবার এটাকে যদি শ্রেণীর সীমানা দিয়ে প্রকাশ করা হয় সেক্ষেত্রে তা কত কি হবে? এটা শ্রেণীর সীমানা দিয়ে প্রকাশ করলে এটা শ্রেণীটা এরকম দাঁড়াবে, শ্রেণীগুলো 9.5 থেকে 14.5 আর 14.5 থেকে 19.5। এক্ষেত্রেও দেখো শ্রেণী মধ্যক আমাদের কি আসবে? এই 9.5 প্লাস 14.5 বাই 2 সমান কত হচ্ছে?
এক্ষেত্রেও তাহলে কি হচ্ছে, দেখো 9.5 যুক্ত 14.5/2, এটা সমানও হচ্ছে সেই 24/2 সমান কত, 12। তাহলে শ্রেণীর সীমা বা শ্রেণীর সীমানা যেভাবেই প্রকাশ করা হোক, অর্থাৎ কোনো শ্রেণীকে শ্রেণী অন্তর্ভুক্ত বা বহির্ভূত পদ্ধতিতে যেভাবেই থাক, তার ক্ষেত্রে শ্রেণী মধ্যক কিন্তু অপরিবর্তিত থাকে। এই জন্য আমাদের এই সূত্র দুটো যে কোনো একটা দিয়ে করলেই হবে, আমরা শ্রেণী মধ্যমান বা মধ্যক পেয়ে যাব। অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2, অথবা ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। এরপর শ্রেণী দৈর্ঘ্য, এর আগেই বলেছি, এর আগেই তোমাদের উদাহরণে বলেছিলাম যে শ্রেণী দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের কি করতে হবে, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, এইটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ যদি শ্রেণীবিভাজন তালিকা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আগে দেখব শ্রেণীটা যদি আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আগে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে আসব, অর্থাৎ ওর শ্রেণীর সীমানায় প্রকাশ করব। তারপর আমরা কি করব না, সেটাকে শ্রেণী দৈর্ঘ্য বার করব, যেটা এর আগেই তোমাদের দেখানো হয়েছে। এরপর আমরা আসছি কিনা পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বলতে কি বোঝায়, দেখো বলছে কোনো শ্রেণীবিন্যাসিত রাশি তথ্যের কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলে। অর্থাৎ পরিসংখ্যা ঘনত্ব সমান শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখো, তোমাদের যেটা এই এর আগের উদাহরণ 2 নম্বর ছকে যেটা আছে, ধরো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো 70 থেকে 105, এর শ্রেণী দৈর্ঘ্য কত, আমরা শ্রেণী দৈর্ঘ্য জানি আমরা কত, 35। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35, 105 শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 105 মাইনাস 70 সমান 35। প্রতিটাই তাই, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্যই 35। তাহলে এর পরিসংখ্যা কত, 7। তাহলে এই শ্রেণীটার পরিসংখ্যা ঘনত্ব কত হবে, 7/35। 7/35 সমান কত হচ্ছে, সমান 1/5 সমান কত হচ্ছে 0.2। দেখো এটা তাই দেওয়া আছে। এইভাবে আমরা শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব আমরা নির্ণয় করতে পারি। এবার আসি আমরা আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে, বলছে কোনো শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা বলা হয়। অর্থাৎ শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে প্রথম শ্রেণীটিতে দেখো, প্রথম শ্রেণীটিতে আমাদের কি ছিল, যে প্রথম শ্রেণীটা ছিল সেখানে 70 থেকে 105, তার পরিসংখ্যা ছিল 7, আর মোট পরিসংখ্যা কত, এইখানে তোমরা জানো এখানে যে মোট পরিবার সংখ্যা যেটা ছিল বা পরিসংখ্যা, মোট পরিসংখ্যা সব করা যোগ করলে কত আসছে, 50। তাহলে এর আপেক্ষিক পরিসংখ্যা কত হবে, এর আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা কত, 7। এই যে প্রথমটায় 70 থেকে 105, এর শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 7, আর মোট পরিসংখ্যা 50। তাহলে 7কে 50 দিয়ে ভাগ করলে পাবো 0.14। এটাই হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা পার করার নিয়ম। এরপর আমরা আসবো পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরা হার কাকে বলা হবে, আপেক্ষিক পরিসংখ্যা গুণিত 100। আপেক্ষিক পরিসংখ্যাকে শতকরায় প্রকাশ করলে তাকে বলা হয় কি না, শতকরা হার। আপেক্ষিক পরিসংখ্যাকে শতকরায় প্রকাশ করলে পরিসংখ্যার শতকরা হার বলতে কি বোঝায় না, আপেক্ষিক পরিসংখ্যা গণিত 100। এইটাই দেখো, এই যে আমরা শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এটাই হচ্ছে কি না আপেক্ষিক পরিসংখ্যা। এটাই আপেক্ষিক পরিসংখ্যা। এর আগেই তোমরা করলে, সেটাকেই কি করব, আপেক্ষিক পরিসংখ্যাকে আমরা যদি কি করি না 100 দিয়ে গুণ করি, অর্থাৎ ওটাকে শতকরা যদি প্রকাশ করি, তাহলেই আমরা পেয়ে যাব কি না শতকরা হার। তাহলেই আমরা শতকরা হার পেয়ে যাব। এই যে আপেক্ষিক পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, আর পরিসংখ্যার শতকরা হার সমান শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইন্টু 100, আপেক্ষিক পরিসংখ্যা। এরপর আমরা কি করব না, ক্রমযৌগিক পরিসংখ্যা নিয়ে আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা এইগুলো একটু ভালো করে বইয়ের সাথে মিলিয়ে পড়বে, বইটা পড়লেই তোমাদের অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে।